বিয়ের আজ ৩ বছর পর নিজের স্বামীকে নিজ চোখে আবারও দেখলাম। সেই যে বিয়ের পরের দিন আমেরিকায় পাড়ি জমিয়েছিল, আর আজ এসে হাজির হলেন দেশে। গাড়ি থেকে নেমেছেন এইমাত্র। পরনে কালো স্যুট কোট, পায়ে চকচকে জুতো, হাতে ব্র্যান্ড ওয়াচ, চোখে সানগ্লাস। একদম নায়কদের মতো একটা ভাব। আর থাকবেই বা না কেন। শেখ সিমেন্টস নতুন সিইও আজ থেকে তিনি। এতদিন তার মা ছিলেন, আজ থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। আর তাই তো এয়ারপোর্ট থেকে বাড়ি না গিয়ে সোজা চলে এসেছেন অফিসে। সাথে একজন মেয়েও আছে। বাহ, অ্যান্টি যেমন নায়কের, সাথে নায়িকাও। তার সাথে নারী দেখে আমার অন্তর পড়ে যাওয়ার কথা, কিন্তু আমার কিচ্ছু হচ্ছে না। কারণ উনি শুধু নামেই আমার স্বামী। বিয়ের পরে উনি চলে গিয়েছিলেন আমেরিকায়। এটা কি কোনো কথা? জোর করে বিয়ে করে দেওয়া হয়েছে বলে স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। কাপুরুষের মতো একটা কাজ করেছেন উনি। ওনার মা বাবা আলাদা থাকেন। ওনার বাবা আমেরিকায় আর মা দেশে। এই ৩ বছর তিনি বাবার কাছেই ছিলেন, আর মা একজন বিজনেসওম্যান। যাই হোক, আমার স্বামীর নাম রেজওয়ান, পুরো নাম রেজওয়ান শেখ। আর আমি নওরিন আরা নুজা। সবাই আমাকে নুজা বলেই ডাকে। গত ৩ বছর ধরে রেজওয়ানের স্ত্রী হয়ে তার বাড়িতেই আছি। আর কী বা করব, এতিম হয়ে এসেছি এই দুনিয়ায়। তাদের অফিসেই কাজ করি, ওনার মায়ের সেক্রেটারি হয়ে। আজ থেকে হয়তো ওনার সেক্রেটারির দায়িত্ব নিতে হবে। রেজওয়ান গাড়ি থেকে নেমে অফিসের দিকে এগিয়ে আসেন। ম্যানেজার ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়। তিনি ভিতরে যাচ্ছেন, আর সবাই ফুল ছিটাচ্ছে। আমিও বিরক্তি নিয়ে ফুল ছিটিয়ে দিলাম। আর কী বা করব, এছাড়া যে কোনো উপায়ও নেই। হঠাৎ রেজওয়ান থেমে যান। আমাকে লক্ষ্য করে সানগ্লাসটা খুলে বাঁকা চোখে কিছুক্ষণ তাকান। কিছুক্ষণ তাকিয়েই মুখটা কঠিন করে ফেলেন। আমি জানি কেন। কারণ হয়তো তার ধারণা আমার জন্যই তিনি ২ বছর দেশের বাহিরে ছিলেন, নিজের মা বোনের থেকে দূরে ছিলেন। রেজওয়ানে তাকানো দেখে আমি মাথা নিচু করে নেই। না জানি কি বলেন, কিন্তু আল্লাহর হুকুমে কিছুই বলেন না। চুপচাপে অফিসের ভিতরে চলে যান। আমিও তপ্ত শ্বাস নিয়ে হাতে থাকা ফুলের পাপড়িগুলো নিজের উপর ছিটিয়ে অফিসের ভিতরে চলে যাই। এদিকে ম্যানেজার রেজওয়ানকে সিইও রুমে নিয়ে গেলেন। রুমটা চারদিকে চোখ বোলায়। রুমটাই বেশ সুন্দর। মেঝেতে চকচকে ধূসর মার্বেল, সিমসাম পরিষ্কার। দেওয়াল জুড়ে হালকা ধূসর রং। একপাশে বিশাল কাঁচের জানালা, যেখানে শহরের দৃশ্যটা হাতে ছুঁয়ে দেখা যায়। ঘরের মাঝখানে ভারী ওক কাঠের ডেস্ক, তার উপর গুছিয়ে রাখা ফাইল, একটি কালো লেদার ডেস্ক প্যাড, সোনালি রঙের কলমদানি আর একটি ডিজিটাল ঘড়ি। ডেস্কের ঠিক পিছনে ঘন নীল রঙের হাই ব্যাক চেয়ার। তার সামনে দুটি হালকা ছাই রঙের অথচ আরামদায়ক ভিজিটর চেয়ার। এক কোণে কালো লেদারের সোফা সেট, মাঝখানে কাঁচের কফি টেবিল। টেবিলে একটি বাটিতে সাজানো শুকনো ফুল, পাশে ম্যাগাজিনের স্তূপ। দেওয়ালের একপাশে কাঠের সেলফ, সেখানে কয়েকটি পুরস্কার, কয়েকটি বই আর একটি ছোট সুটকেস, সুকুলেন্ট গাছ। ছাদে ঝুলছে নরম আলো ছড়ানো সিলিং লাইট। রেজওয়ান রুম দেখে বেশ খুশি হলো। চারদিক দেখতে দেখতে চেয়ার টেনে নিজের ডেস্কে বসে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, আমার অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি নেই? ম্যানেজার বললেন, জি স্যার, আছেন। রেজওয়ান এটা শুনে বলে, ঠিক আছে, আপনি যান। এই মাসের বাকি সব ডিলের ফাইলগুলো নিয়ে সেক্রেটারিকে পাঠান। আমার ডেস্ক রেজওয়ানের পাশের রুমেই। ম্যানেজার এসে আমাকে ফাইল নিয়ে রেজওয়ানের রুমে যাওয়ার জন্য বললেন। এটা শুনে ভয় আর টেনশনে আমি একেবারেই শেষ হয়ে যাচ্ছি। না জানি কি থেকে কি হয়, তবুও নিজেকে সামলে নিলাম। সব ফাইল গুছিয়ে নিয়ে ওনার রুমে গিয়ে দরজায় নক করলাম। মে আই কাম ইন স্যার? উনি চোখ তুলে আমার দিকে তাকিয়ে কিছু মুহূর্ত নীরব থেকে উত্তর দিলেন, কাম। অনুমতি পেয়ে আমি ধীরে ধীরে ভিতরে গেলাম। ফাইলগুলো টেবিলে রাখলাম। তারপর টেবিল থেকে একটু সরে গিয়ে বললাম, স্যার, এখানে সব ডিলের বিস্তারিত আছে, আপনি দেখে নিতে পারেন। রেজওয়ান ল্যাপটপ থেকে মুখ তুলে আবার আমার দিকে তাকালেন। দেখলেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎই বললেন, গিয়ে দরজা লক করে আসো। আমি চমকে উঠে প্রশ্ন করলাম, কেন স্যার? উনি এতে রেগে গিয়ে টেবিলে হাত দিয়ে আঘাত করে উঠে দাঁড়ালেন। আমি তোমার বস, নাকি তুমি আমার? যা বলছি সেটা করো। এটা শুনে মন তো চাচ্ছিল একে লাথি মেরে জানালা দিয়ে বাহিরে ফেলে দেই, কিন্তু সেটা শুধু আমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। তাই চুপচাপে উত্তর দিলাম, জি স্যার, করছি। গিয়ে দরজা লক করে দেখে উনি ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে আছেন। তাই আমি আর এগোলাম না। উনি হঠাৎই ডাক দিলেন আমাকে, এদিকে আসো। আমি ভেবেছিলাম নিশ্চয়ই ফাইল সংক্রান্ত কিছু বলবেন,
কিন্তু কাছে যেতে উনি আমার পেছনে এসে হঠাৎই আমার হাতটা মুচড়ে ধরেন। এমন আকস্মিক আক্রমণে আমার তো প্রাণই বেরিয়ে যাওয়ার উপক্রম। সত্যি আমি কখনো কল্পনাও করিনি উনি এমনটা করবেন। আমার হাত চেপে উনি দাঁতে দাঁত চেপে বলেন, আমায় বিয়ে করে যখন প্ল্যান সফল হলো না, তখন এখনও 2 বছর ধরে অফিস বাড়িতে পড়ে আছো কেন? এত টাকার লোভ তোমার কিসের? আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললাম, ভুলে যাবেন না, এটা অফিস। আমি আপনার কর্মচারী। আমার সঙ্গে এমন ব্যবহার আপনার একদমই ঠিক হচ্ছে না। আমি লোভী? কোনো প্রমাণ আছে আপনার এই অভিযোগের? রেজওয়ান তখন আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বলে, তুমি লোভী নও? এটার প্রমাণ কি? এত কথা বলতে কি তোমার লজ্জা করে না? মন চাচ্ছে খারাপের খারাপ মানুষটাকে এই রুমেই মেরে কবর দিয়ে দেই, কিন্তু তা তো আর পারবো না। তাই দীর্ঘশ্বাস পেলেই কিছু বলার জন্য ঠোঁট খানিকটা ফাঁক করলাম। ঠিক তখনই দরজায় নক করে কেউ। রেজওয়ান দ্রুত গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন, আর আমি নিজের কথা নিজের গলায় গিলে দরজার দিকে এগিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি ওনার সাথে আসা মেয়েটি এক প্রকার ধাক্কা দিয়ে রুমে ঢুকেই বললেন, রেজওয়ান, দরজা লক করে ওর সঙ্গে কী করছিলে? আমি বুঝতে পারলাম মেয়েটি হয়তো রেজওয়ানের গার্লফ্রেন্ড। পরিস্থিতি সামলাতে আমি শান্তভাবে বললাম, না ম্যাম, স্যার অফিসে নতুন এসেছে, আমি তার সেক্রেটারি, তাই সব কিছু দেখাচ্ছিলাম। এ কথা বলেই দেরি না করে রেজওয়ানের দিকে তাকিয়ে বললাম, স্যার তাহলে আমি যাচ্ছি। রেজওয়ান উত্তর দেন না, কিন্তু মেয়েটি কড়া গলায় বলে, ওকে তুমি যাও। রেজওয়ানের এমনিতেই মেজাজ খারাপ, তার মধ্যে এই রাহা এসে হাজির হলো। রাহা এসে রেজওয়ানের সামনে চেয়ারে বসে পড়ে। সে রেজওয়ানের চাচাতো বোন, আমেরিকায় থাকে। আমি রুম থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে কাজ শুরু করলাম। একটা বড় প্রজেক্টের কাজ হাতে মন লাগিয়ে কাজ করছিলাম। একটু সময় পর পিয়ন এসে বলল, নুজা আপু, স্যার বলেছেন 2টো কফি নিজে বানিয়ে নিয়ে যেতে। আমি হতবাক হয়ে বললাম, কি বলছেন? আমি কেন দিব? আপনারা কিসের জন্য? পিয়ন সরলভাবে উত্তর দিল, আপনাকেই নিয়ে যেতে বলেছেন স্যার। এটা শুনে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা দিচ্ছি। তারপর ধীরে ধীরে অফিসের কিচেনে গেলাম। কাপ বাছাই করতে গিয়ে ভুল করে জোড়া কফি নিয়ে ফেললাম। কফি ঢালতে গিয়ে গরম কফি হাতে পড়ে গেল। লাল হয়ে গেছে হাতটা। এসব উপেক্ষা করে কফি বানিয়ে নিয়ে রেজওয়ানের রুমে গেলাম। দরজায় নক করলাম, কিন্তু কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে আলতো করে ধাক্কা দিলাম দরজায়, আর তাতে দরজা খুলে গেল। এভাবে রুমে ঢুকতে যে মেয়ে রেগে গিয়ে বলল, বসের রুমে ঢোকার আগে নক করতে হয় না? আমি মাথা নিচু করে শান্তভাবে বললাম, আমি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তারপর এগিয়ে গিয়ে কফির ট্রেটা টেবিলে রেখে বললাম, স্যার আপনাদের কফি। তখনই মেয়েটি তাড়াতাড়ি উঠে গিয়ে বলল, আমি যাচ্ছি, কাজ আছে। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আমি হতবাক। এত কষ্ট করে বানানো কফিটা খেলোই না, তাহলে বানালাম কেন রে মা, পাজিলের বাচ্চা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে সে বড় পাজিল রেজনের দিকে তাকিয়ে বললাম, স্যার আমি যাই? কিন্তু এতে রেজন ঠান্ডা গলায় ধমক দিয়ে বলেন, তোমার কি আশা আমি উঠে গিয়ে কফি খাই? এটা শুনে মনে হচ্ছিল কফির কাপে ওনাকে ডুবিয়ে দিব, কিন্তু না, কিছু না বলে ঠান্ডা মাথায় কাপটা ওনার সামনে এগিয়ে দিলাম। উনি কাপটা দেখে ব্রু কুঁচকে বললেন, এটা কেমন কাপ? এই স্টিকার কেন? আমি সংযত কণ্ঠে বললাম, স্যার ভুল করে কাপ নিয়ে এসেছি। এবার কি একটা ভেবে রেজন আমার চোখে চোখ রেখে ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তোমায় আমি কখনোই নিজের ওয়াইফ হিসেবে মানিনি, মানবও না। তাই এসব আশা আর করো না। চুপচাপ রিজাইন দিয়ে চলে যাও আমার অফিস থেকে, আর আমার জীবন থেকেও। এটা শুনে এক আকাশ হতাশা আর আমার উপর ভর করে, কিন্তু তাও দৃঢ় গলায় বলি, আমায় ফায়ার করে দিন, দয়া করে ডিভোর্সটা দিয়ে যাবেন। আমিও আপনার মতো পুরুষের ওয়াইফ হয়ে থাকতে চাচ্ছি না। রাত এখন 10টা বাজে। আমি বসে আছি শেখ মহলে ডাইনিং টেবিলে, ডিনার করছি আর কি। আমার সামনেই বসে আছেন রেজওয়ান। বারবার আমায় কেমন কেমন করে যেন দেখছেন, আর চোখে তাকাচ্ছেন, আবার বাঁকা চোখে তাকাচ্ছেন। আমি জানি কেন তাকাচ্ছেন, আমার সামনাসামনি দেখেই তাকাচ্ছেন। শুধু তিনি নয়, জীবনে যত মানুষের সামনাসামনি হয়েছি, প্রথমে তারাও আমার দিকে তাকিয়েছেন এমনভাবে কৌতূহল নিয়ে। আসলে আমি দেখতে একটু অন্যরকম। যদিও আমি বাঙালি, কিন্তু দেখতে আমায় একদম ইংরেজদের মতো লাগে। বাকি সবার তুলনায় আমার ত্বক একটু বেশি মসৃণ আর সাদা রঙের। একদম ধবধবে সাদা আমার গায়ের রং, আর তার মধ্যে লাল আবার লেস রয়েছে। মুখ জুড়ে একদম ইংরেজদের মতো আমি। আমার চুলগুলো বেশ অদ্ভুত। যেখানে সবার চুল ঘন কালো সোজা, সেখানে আমার চুল
কালো আর উজ্জ্বল কপারি লালচে, বা বলতে পারেন অটাম রেড শেডে রাঙানো ওয়েবে পড়া। আমার চোখ হেজেল আই, সবুজ আর বাদামি মিশ্রণের চোখ। সূর্যের আলো পড়লে আলাদা রঙের ঝিলিক দেখা যায় নাকি অনেকেই বলেন। আর এই জন্যই আমায় বারবার খুঁটিয়ে দেখছেন রেজওয়ান। পুরুষ মানুষ এমনি সুন্দরী রমণী দেখলে চোখই সরাতে চায় না। অফিস থেকে রেজওয়ান 3টার সময় চলে এসেছেন বাড়িতে, আর আমি এসেছি এই একটু আগে। একটু আগে কেন, আসলে অফিসে আমার ডিউটি শেষ হয় সন্ধ্যা 6টায়। সেখান থেকে আমি শপে গিয়ে কাজ করি। একটা ছোট্ট শপ আছে যা আমি আমার 2 বান্ধবী মিলে চালাই। এতে আইসক্রিম, কেক, ফল, ফ্রুট আর গিফট বক্স মানে এসব সেল করি। এত পরিশ্রম করছি শুধু একটা ফ্ল্যাট কেনার জন্য। 2 রুমের একটা ফ্ল্যাট যদি কিনে নিতে পারি তবে নিজের মাথা গোজার ঠাঁই তো হবে। টেবিলে বসে আছি আমি, রেজওয়ানের বোন রোজা, ওনার আম্মু রাজিয়া শেখ। আমি ওনাকে আম্মু বলেই ডাকি। সত্যি ছেলের বউ করে এনে মেয়ের মতো আগলে রেখেছেন উনি আমাকে। আমি মাথা নিচু করে খাচ্ছি, কোনো কথা বলছি না, কথা বলতে ইচ্ছেও করছে না। রেজওয়ান হঠাৎ আম্মুকে উদ্দেশ্য করেই বলেন, আম্মু তুমি না কল দিলে বলতে একটা হ্যাকমতকারী মেয়ে এনেছি ঘরে। তুই তার মূল্য বুঝলি না, তাই এই হ্যাকমতের অবস্থা। চুল কালার করা, পাম্প করা, চোখেও মনে হয় লেন্স লাগানো। এই বলে তাচ্ছিল্য করে হেসে দেন। আমি বেশ অস্বস্তিতেই পড়ে যাই। সলসল চোখে তাকাই ওনার দিকে। সত্যি সবাই এমনটাই বলে। তখনই আম্মু বলেন, ওর এগুলো জন্ম থেকেই। আমি যে সত্যি এমন কেউ বিশ্বাসই করে না এই দেখে। সেই বলে আমি নাকি বিদেশি, হয়তো আমি বিদেশি কারো সন্তান। আমি ঠিক জানি না, এতিমখানায় আমি বড় হয়েছি তো মা বাবার পরিচয়টা কখনো জানা হয়নি। তবে আমি নিশ্চিত আমার বাবা মা কেউ একজন ব্রিটিশ ছিলেন, নয়তো আমি এমন হতাম না। যদি নিকাব বোরকা না পরে বাহিরে যেতাম তবে সোশ্যালে হয়তো মিস ব্রিটিশিয়ার নামেই পরিচিতি পেতাম। রেজওয়ান হেসে আম্মুকে প্রশ্ন করেন, কি বলছো আম্মু, বাংলাদেশি মানুষ ইংরেজদের মতো হয় নাকি? রোজা পানির গ্লাসে পানি নিতে নিতে বলে, ভাইয়া প্লিজ হাসা বন্ধ করো, ও সত্যিই এমন সুন্দর। ওর বাবা অথবা মা নিশ্চয়ই কোনো ইংরেজ ছিলেন। যদি ওনারা থাকতেন তবেই জানতে পারতি। রেজওয়ান আর কিছুই বলেন না, এক পলক আমার দিকে তাকিয়ে আবারও খেতে শুরু করেন। তখনই আম্মু বলেন, রেজওয়ান দেশে যেহেতু মায়ের কাছে এসেছ, তবে মায়ের পছন্দ করা মেয়ের সাথে সংসার করতে হবে। তুমি করবে কি? যদি না করো তবে বাবা নিজের মায়ের কথা বলে যাও। এমন কথা শুনে চমকে তাকাই আমি আম্মুর দিকে। কি এত সরাসরি কথা? রেজওয়ান থতমত খেয়ে এক পলক আমার দিকে তাকান, তারপর আমতা আমতা করে বলেন, আমি ভেবে দেখব। আম্মু কঠোর গলায় বলেন, অনেক বাবার সময় পেয়েছ, আগামীকাল সকালেই আমার উত্তর চাই। এ বলে আম্মু টেবিল থেকে উঠে বেসিনের দিকে চলে যান। আমিও পানি খেয়ে চুপচাপ উঠে যাই। রেজওয়ান রাগ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে হয়তো, কিন্তু এতে আমার কিছুই করার নেই। রোজা উঠে আসে, আমি কিচেনে চলে আসি। রোজা আমার পিছনে পিছনে এসে বলে, যাক অবশেষে তোর আর ভাইয়ের সংসারটা হবে। আমি রোজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, দেখে তোর ভাই মনে হয় লাগেজ গোছাচ্ছে আবারও আমেরিকায় যাওয়ার জন্য। রোজা এটা শুনে ঠোঁট উল্টে বলে, তুই মনে হয় সব জানিস, ভাইয়া এবার আর যাবে না। দেখিনিস তুই? আমি দীর্ঘশ্বাস পেলে ফ্রিজ থেকে একটা সফট ড্রিঙ্কস নিতে নিতে বলি, তোর ভাই তাকালেই কি আর না তাকালেই কি, আমার কিছুই যায় আসে না এসবে। রোজা মুখ বেংসি দিয়ে বলে, হয়েছে, আর ভাব দেখাইস না। বেস্ট ফ্রেন্ড হই আমি তোর, আমি সব জানি তোর সম্পর্কে। আমি হেসে ফেলি, হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড রোজা। আমরা 3 বান্ধবী, 3 বছর আমাদের সম্পর্কের। রোজা, আমি, মাইশা। তো যাই হোক, ওর সাথে বক বক করতে করতে নিজের রুমে চলে আসি। আমায় এই বাড়িতে আলাদা একখানা রুম দেওয়া হয়েছে। রুমটা একদম আমার মনের মতো, বড় বেলকনি, বড় জানালা, সব মডার্ন জিনিসপত্র। আমার রুমটা মডার্ন মিনিমালিস্টিক স্টাইলে সাজানো। হালকা অফ হোয়াইট ওয়ালস, সাথে নিউট্রাল টোনের কার্পেট আর ম্যাট ব্ল্যাক ফার্নিচার। বড় বেড সোফা, একপাশে ফ্লোর টু সিলিং গ্লাস জানালা, জানালার সঙ্গে যুক্ত একটা ছোট বেলকনির বড় দরজা। জানালার পাশে রাখা আছে একটা স্লিম মডার্ন প্লেয়ার কর্নার, ওয়াল মাউন্টেড কিবলার দিক নির্দেশক, নরম জায়নামাজ আর একটি সেলফে সযত্নে রাখা কোরআন শরীফ, তাসবিহ আর আতরের ছোট বোতল। সব কিছু একদম ক্লিন করে রাখি আমি। রুমের অন্য পাশে রয়েছে এক টুকরো ব্যক্তিগত স্পেস, একটা ওয়াল ডেস্ক যেখানে ল্যাপটপ, জার্নাল আর এক কোণে ছোট সাদা আল কুরসি ল্যাম্প। টেবিলের উপরে একটি
মিনিমাল ক্যালিগ্রাফি আর্ট ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ। রুমে এসে অফিসের কিছু কাজ নিয়ে আমি বসে পড়েছি। আগামীকালই প্রজেক্ট সব বুঝিয়ে দিতে হবে রেজওয়ানকে, নয়তো কুত্তার মতো কাউ কাউ করবে। আজ সারাদিন আমায় অসম্ভব জ্বালিয়েছে। একটা কুমিরে রেজওয়ান শেখ। আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি নওরিন আরা নুজা, বয়স 20, অনার্স 2য় বর্ষে পড়ছি। আমার ডাকনাম নুজা। জানি না নামটা কে রেখেছেন। ছোটোবেলায় এতিমখানায় বড় হয়েছি। 12 বছর বয়সে অন্য এতিমখানায় মহিলা মাদ্রাসায় শিফট হয়েছি। অবশ্য সেটা আগের এতিমখানার হেড ম্যাডামই করেছিলেন। 14 বছর বয়সে যে এতিমখানায় থাকতাম, সেই এতিমখানার হেড ম্যাডাম আমায় নিজের মেয়ে বানিয়ে বাড়ি নিয়ে যান। ওনার স্বামী মারা গিয়েছেন। ওনার সন্তানাদি ছিল না। লাভ ম্যারেজ করেছিলেন বলে পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন। আমি ওনার জীবনে যাওয়ার পর আমি ওনার দুনিয়া হয়ে উঠি। আমারও দুনিয়া বলতে উনিই ছিলেন। আমরা মা মেয়ে একে অপরের দুনিয়া ছিলাম। কিন্তু আফসোস, আমার কপালে সুখ রইল না। আমার বয়স যখন 18, তখনই আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। কিন্তু আমি জানতাম না, আমার মা আমায় সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য ওনার বান্ধবী রাজিয়া অর্থাৎ আম্মুর সাথে কথা বলে সপ্তাহের ভিতর আমার আর রেজওয়ানের বিয়ে দিয়ে দেন। বিয়ের পরের দিন যেমন রেজওয়ান আমায় ত্যাগ করে চলে গিয়েছিল, তেমনি আমার মা আমার দুনিয়া একমাত্র আশ্রয় আমায় ছেড়ে চলে গিয়েছেন। তবে তিনি জেনে গেছেন যে আমি সুখে আছি। সে থেকে আমার পড়াশোনা সব কিছু দায়িত্ব রেজওয়ানের মাই নিলেন। তিনি তা পালনও করেছেন, মেয়ের মতো রেখেছেন আমাকে। আমি নিজেও নিজে কিছু করতে চাই বলেছিলাম, তাই ওনার অফিসে জব দিয়েছেন। আমি এই জব করে অল্প অল্প করে টাকা জমাচ্ছি নিজের মতো বাঁচার জন্য। কারণ আমি জানি রেজওয়ান আজ নয় কাল আমায় ডিভোর্স দিয়েই দিবেন। তখন আমি কি পরিচয়ে থাকবো এ বাড়িতে? আর ওনারই বা কোন মুখে রাখবেন আমাকে? জানেন, এই দুনিয়াটা না বড় কঠিন, তাই নিজের পথ নিজেকেই খুঁজে নিচ্ছি। রেজওয়ান শেখ, বয়স 28। জানি না কি কাজ করেন, তবে এখন থেকে তিনি সিইও, শেখ সিমেন্টসের। মা রাজিয়া শেখ, বাবা ইমরান শেখ, ছোট বোন রোজা শেখ, যে আমারই বয়সী। ওনার নানার বাড়িও শেখ বংশ, ওনার দাদা বাড়িও শেখ বংশ। তাই তো স্বামীর থেকে আলাদা থাকলেও রাজিয়া শেখ রয়েছেন। আর শেখ সিমেন্টসটা রাজিয়া শেখ তার পরিবারের এবং একমাত্র উত্তরাধিকারী রেজওয়ান শেখ। ওনার বাবা মায়ের আলাদা থাকার কারণ আমার জানা নেই, শুধু জানি আলাদা থাকেন। আমেরিকায় নাকি ইমরান শেখের বড় বিজনেস আছে। বিষয়টা সুন্দর, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলিনিয়ার বিজনেস পারসন। এসব ভাবতে ভাবতে কাজও করে নিই। প্রায় ঘণ্টাখানিক বসে থাকায় পা জমে গেছে, তাই উঠে দাঁড়াই। ধীরে ধীরে বেলকুনিতে যাই। বাইরে হালকা বাতাস দিচ্ছে। রাতের বাতাস আসলেই অনেক সুন্দর গায়ে লাগলে। আমার বেলকুনিটা আধুনিকতায় ভরপুর। মাঝারি আয়তনে, চারপাশে কাচের রেলিং, যার উপর সোনালি রঙে দাতব ফ্রেমে। মেঝেতে কাঠের টেক্সচারের টাইলস, যা রোদ পড়ে থাকলে একদম চকচক করে। কোনায় রাখা আছে একটি ছোট কাঠের টেবিল আর 2টি বোহেমিয়ান শৈলীর চেয়ার। এটি আমার বই পড়া বা বিকেলে চা পানের নিরিবিলি স্থান। একপাশে রাখা দোলনা চেয়ার, যেটায় বসে আমি হিজাব পরে সন্ধ্যার নরম বাতাস চোখ বন্ধ করে অনুভব করি প্রকৃতিতে। চারপাশে ঝুলানো রয়েছে সবুজ লতানো গাছ, কয়েকটি সাদা পটের মধ্যে গোলাপ ও তুলসী। এক কোণে ছোট একটা জায়নামাজ রাখা, পাশে রাখা কোরআনের খোলা একটি সুন্দর কাঠের রাউল। বেলকুনিতে যেতেই কানে আসে একটি গানের সুর। তাড়াতাড়ি চোখ পড়ে পাশের বেলকুনিতে। ওমা, এ তো দেখি অন্ধকারের মধ্যে রেজওয়ান। ওনার পাশের রুমটাই আমার। সেই সুবাদেই দেখা। ওনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে গান গাইছেন। মন পাড় উজাড় করে গান গাইছেন। আস্তাগফিরুল্লাহ, এসব আবার কী গান? এগুলো মুখ দিয়ে উচ্চারণ করে কেমনে মানুষ? আমার তো কান দিয়ে মগজ গলে পড়ে যাচ্ছে। এ রাত দুপুরে এই গান শুনছে? সিসি, কেন যে এলাম বেলকনিতে? ভুলটা আমারই। রেজওয়ান হয়তো আমার উপস্থিতি টের পেয়েছেন, তাই গান বন্ধ করে ধীরে ধীরে উঠে এসে একদম আমার বেলকনির কাছে এসে দাঁড়ান। উনি কাছে আসতে স্পষ্ট দেখতে পাই। ছি, কি নির্লজ্জ পুরুষ! শুধু গায়ে একটা গ্রে হাফ কোয়ার্টার্স, উপরের অংশ পুরোপুরি উন্মুক্ত। গলায় ঝুলছে একটা স্লিম গোল্ড চেন, হালকা বাতাসে দুলছে সেটাও। তার শরীরটা একদম ফিট, যেমনটা জিমে গাম জড়িয়ে তৈরি হয়। ব্রড শোল্ডার, ডিফাইন্ড কালারবোন, বুকের স্পষ্ট মাসল আর টোনড অ্যাপস। এক একটা শেড করা লাইন এমনভাবে ফুটে উঠেছে, চোখ সরিয়ে নেওয়া মুশকিল হয়ে গেছে আমার পক্ষে। গায়ের ত্বকটাও পরিষ্কার, হালকা গন্ধ আসছে কোনো স্পোর্টস বডির স্প্রে। ওনার এই বডি ল্যাঙ্গুয়েজ, নজর কাড়ার কায়দা সব মিলিয়ে যে কারো চোখে আটকে যাওয়ার জন্য যথেষ্ট।
আমি চোখ নামিয়ে নিতে চাইলেও চেয়ে থাকি, মনে হচ্ছে উনি দৃশ্যটা তৈরি করে দিয়েছেন আমার জন্য। ভিতরটা কেমন ছটপট করছে, অস্বস্তিও লাগছে। আবার অদ্ভুত এক অনুভব, লজ্জা লাগছে আমার। এমন পরিস্থিতিতে পড়বো আশা করিনি। তাই আর না তাকিয়ে নিজের চোখকে সংযত করে চুপচাপ রুমের দিকে পা বাড়াই। তখনই উনি বেলকনির রেলিংয়ে দুহাত ধরে আমায় বলেন, শোনো মেয়ে। ডাক শুনে আমি থামতে চাই না, কিন্তু আমার পা থেমে যায়। ভিতরটা টাস করে ওঠে। না জানি এখন এই পুরুষটা আমায় কী বলবে। থমকে গিয়ে গাড় গুড়িয়ে পিছনে তাকিয়ে শান্ত গলায় বলি, জি বলুন। উনি চোখ দিয়ে ইশারা করে বলেন, এদিকে আসো। আমি চুপচাপ ওনার সামনে গিয়ে বলি, বলুন। উনি আমায় প্রশ্ন করেন, সংসার করতে চাও আমার সাথে? এমন প্রশ্নের সাথে সাথে স্তব্ধ হয়ে যাই আমি। কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না, কিন্তু উত্তর দিতে হবে, তবে ভেবে চিনতে। তাই নির্লিপ্ত গলায় বলি, আপনার কি চাওয়া? উনি তপ্ত শ্বাস ফেলে বলেন, শোনো, আমি সরাসরি বলছি, আমার তোমায় পছন্দ নয়। আমি তোমার সাথে সংসার করতে আসিনি। আমি এসেছি আম্মুকে আব্বুর কাছে নিয়ে যেতে, আর আম্মুকে রাজি করাতে হলে তোমার সাথে সংসার করতে হবে। তাই আমি চাই কয়েকটা মাস তুমি সংসার করার নাটকটা করো আমার সাথে। এমনিতেই তো আমার বউ নামে বসে আছো আমার বাড়িতে। এমন আবদার শুনে আমার হুঁশ উড়ে গেল, কিন্তু আমার কাছে এই প্রস্তাবটা একটা সুযোগ মনে হয়। তাই আমি সাথে সাথে বলি, ঠিক আছে, তবে এতে বিনিময়ে আমার কিছু চাই। রেজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, আর কি চাইবে? নিশ্চয়ই টাকা চাইবে। সমস্যা নাই, তুমি টাকা পেয়ে যাবে। তবে এই ডিল সম্পর্কে কেউ যেন না জানতে পারে। আগামীকাল থেকে নাটক শুরু করবে, ওকে? সত্যি? কত সহজে আমায় লুবি ভেবে নিলেন। মেকিয়ে হেসে আমি বললাম, আমার টাকার প্রয়োজন নেই, আমার মুক্তি চাই। দয়া করে আমায় ডিভোর্স দিয়ে দেনমোহরগুলো ঠিকঠাক দিয়ে দিবেন। রেজন হাসি দিয়ে উত্তর দিলেন, এই না বললে টাকার দরকার নেই তো এখন চাও দেনমোহর? আমি দাঁত চেপে বললাম, দেনমোহর তো আমার পাওনা, এটা আপনার দয়া নয়, বুঝলেন? রেজন আবার হেসে বললেন, ওকে ওকে, তুমি পেয়ে যাবে যা চাও, তারপরও আমার ঘাট থেকে নেমে যাও। আমি আর কিছুই বললাম না, চুপচাপ ঘরে চলে এলাম। তখনই পিছন থেকে বলেন, বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি? আমি আর ওনার দিকে তাকাই না, গাড় গড়িয়ে দাঁড়িয়ে থেকে ছোট্ট করে বললাম, নুজা। এ বলেই আমি চুপচাপ রুমে ঢুকে পড়লাম। আবার নুজা যাওয়ার দিকে তাকিয়ে রেজওয়ান নিজের থেকে বলে ওঠে, ভাই, মেয়েটা আসলেই মারাত্মক সুন্দর, একদম ইংল্যান্ডের প্রিন্সেসদের মতো। এরপর নিজের সঙ্গে হেসে বলে, সো হোয়াট, ওর সুন্দর হোক বা না হোক তাতে আমার কি? আমার দরকার এই আযাব থেকে মুক্তি পাওয়া। সকাল 8টা। ফজরের নামাজ পড়ে বাগানে রাখা চেয়ার টেবিলে আমি আর রোজা অফিসের প্রজেক্টে নিয়ে বসেছি, আর এইমাত্র সেটি কমপ্লিট করলাম। রোজা অনেক হেল্প করেছে। আম্মু কিচেনে হয়তো মেয়েদের সাথে নাস্তা তৈরি করছেন ছেলের জন্য। ঠিক তখনই গেট দিয়ে একটা স্কুটি ঢোকে। স্কুটিটার কারো নয়, মাইশার। মাইশা স্কুটি রেখে একটা ব্যাগ নিয়ে আমার দিকে এগিয়ে আসে। ও আসতেই আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম মাইশা। ও হাঁপাতে হাঁপাতে মাটিতে ব্যাগ রাখে, তারপর চেয়ারে বসতে বসতে বলে, ওয়ালাইকুম সালাম ভাই। নুজা নে তোর বেড়াল, গত রাতে আমার দম বন্ধ করে দিচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ব্যাগ থেকে আমার বিড়াল নূরকে বের করি। মাইশা নিয়েছিল ওকে গতকাল সকালে, ওর বিড়ালের সাথে খেলতে বলে। কিন্তু নূর আমায় ছাড়া কীভাবে থাকবে? হয়তো অনেক যন্ত্রণা দিয়েছে মাইশাকে। ব্যাগ খুলে আমি নূরকে কোলে নিই। কোলে নিতেই সে মিশে যায় আমার বুকে। এই নূরই আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি। মায়ের এক বান্ধবী বিদেশ থেকে নূরের মাকে দিয়েছিলেন, কিন্তু এখন নূরের মা নেই। মা মারা যাওয়ার কিছুদিন পর সেও মারা যায়। এখন শুধু আমরা সন্তানরাই বেঁচে আছি। নূর আমার নাক মুখ নিজের পা দিয়ে ছুঁয়ে দিতে থাকে, আর সেই ছোঁয়ায় আমি হাসতে থাকি। আমার হাসি দেখে নূরও মনে হয় খুশি হচ্ছে। এদিকে বেলকনিতে দাঁড়িয়ে কফির মগ হাতে এক অমায়িক দৃশ্য দেখছে রেজওয়ান। বাগানে হাঁটু মুড়ে বসে নুজা বিড়ালের সাথে খেলা করছে, খিলখিলিয়ে হাসছে। হাসার ফলে গালে টোল পড়ছে। কি সুন্দর এই হাসি, শিশুদের মতোই স্নিগ্ধ। এদিকে রেজওয়ান নিজের চোখ বুজে নেয়, নিজেকে বোঝায়, কি দেখছ? মায়ায় পড়ে যাবে তো। আর দেখো না এই মেয়ে মারাত্মক। রেজওয়ান বেলকুনি থেকে রুমে চলে আসে। এসে দেখে ওর মা দাঁড়িয়ে আছেন রুমে। মাকে দেখে উৎফুল্ল চোখে প্রশ্ন করে, আম্মু তুমি এখানে? রাজিয়া প্রশ্ন উত্তর দেন, তুমি কি সংসার করবে নুজার সাথে? রেজন কিছু সময় চুপ থাকে, তারপর উত্তর দেয়, করব, তবে শর্ত আছে। রাজিয়া প্রকুসকে বলেন, কি শর্ত? রেজন তার দিকে তাকিয়ে বলে, আমাদের সম্পর্কটা কয়েকদিন হাইট থাকুক,
পাবলিক না করি? একে অপরকে ভালো করে বুঝে নেওয়ার পর পাবলিক করব। তবে বাড়িতে আমার সাথেই থাকবে, হবে তো আম্মু? রাজিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার সাথে আয়। রেজওয়ান হতবাক হয়ে যায়, কোনো উত্তর দিল না। মাইশা চলে গেছে, ওর গিয়ে সব খুলতে হবে। আমি আর রোজা বসে আছি, আগের মতোই রোজার কুলে এখন নূর। তখনই দেখি বাগানের দিকে আম্মু আর রেজওয়ান আসছেন। ওনারা এসে আমাদের সামনে এসে দাঁড়ান। সাথে সাথে আমি উঠে দাঁড়াই, দৃষ্টি নত করে। আম্মু আমায় জিজ্ঞেস করেন, নুজা, তোর সাথে রেজওয়ান থাকতে চাই, তুই কি চাস? এমন হঠাৎই প্রশ্নেই আমার কথা হারিয়ে যায়। কি বলবো? দ্রুত চোখ তুলে তাকাই রেজওয়ানের দিকে। উনি স্বাভাবিকভাবেই তাকিয়ে আছেন। আমি বুঝে যাই নাটক শুরু করে দিতে হবে। মাথা নাড়িয়ে উত্তর দেই জি। আম্মু আবার বলেন, রেজওয়ান চায় তোদের সম্পর্কটা এখন পাবলিক না করতে। তোর কি মত এতে? আমি মাথা নিচু করে উত্তর দেই, যা ভালো মনে হয় করো আম্মু। আম্মু সাথে সাথে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, অনেক সুখী হবি তুই, দেখে নিস মা। আমি ঠোঁট টেনে অল্প হাসি হেসে সবার দিকে তাকাই। সুখী হব? সুখ কি আছে আদৌ আমার কপালে? শেখ মহলের পার্কিং লটে দাঁড়িয়ে আছি আমি, সাথে আমার নূর। অফিসে নূরকে নিয়ে যাচ্ছি। আম্মু অনুমতি দিয়েছেন। পরনে আমার কালো রঙের বোরকা, আর আমি সবসময় বোরকাই পরি। হাতে পায়ে মোজা, চোখ মুখে নিকাব। আমি নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি বলতে রেজওয়ানের সামনে ছাড়া আমি আর কোনো পুরুষের মুখোমুখি হইনি। আমায় একমাত্র রেজওয়ানই দেখেছেন। তো যাই হোক, এখন সময় সকাল 8টা। রেজওয়ানকে দেখলাম ব্রেকফাস্ট করছেন। আমি তার আগে বেরিয়ে গিয়েছি। আমার নিজের একটা স্কুটি আছে, সেটা নিজে চালাই। এটা আমি আমার নিজের উপার্জনে কিনেছি। স্কুটিতে উঠে বসি, তারপর নূরকে নিজের সামনে বসিয়ে কোমরের সাথে ছোট্ট একটা বেল্ট দিয়ে বেঁধে দিয়ে ওকে নিজের সাথে জড়ে নেই। নূরের জন্য হেলমেট কিনেছি, ওর মাথায় হেলমেটটি পরিয়ে দিয়েছি। ঠিক তখনই দেখি রেজওয়ান পার্কিংয়ে এসেছেন। তিনি এক পলক বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেন, কিন্তু পরক্ষণেই আবার তাকান নূরের দিকে। হতবাক হয়ে বলেন, এই পাগল মেয়ে, ও মরে যাবে তো, এটা পরিয়েছ কেন ওকে? ওনার কথায় আমি কোনো উত্তর দেই না, চুপচাপে হেলমেট পরে স্কুটি স্টার্ট দেই। সত্যি বলতে এই লোকটাকে আমার একদমই পছন্দ না। গতকাল রাতের চুক্তিতে রাজি হয়েছি একটা কারণে, তবে সেই কারণটা পরে বলবো আপনাদের। নুজা এমনভাবে ইগনোর করে চলে গেলে রেজওয়ানের বেশ রাগ হয়। গাড়িতে উঠতে উঠতে বলেন, দাঁড়া ব্রিটিশের বাচ্চা, একবার অফিসে যাই। অফিসে এসে রেজওয়ানকে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছি, কিন্তু উনি হাজারটা খুঁত ধরেছেন, এটা বদলাও ওটা বদলাও, এটা এমন করলে হবে ওটা অমন করলে হবে। ইচ্ছে করে এমন করছেন সেটা আমি জানি। বিশ্বাস করুন, গত 17 দিন ধরে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছে, কিন্তু উনি সব কিছু গুড়িয়ে দিলেন। কি করব, তাদের হয়েই তো কাজ করছি, তারাই তো এমন করবে, তাই না? ইস, যদি কোথাও চলে যেতে পারতাম সব ছেড়ে, তাহলে কতই না ভালো হতো, কিন্তু এখনও সময় হয়নি আমার। চুপচাপ কাজ করে সব ভুল ত্রুটি ঠিক করে নিয়ে ওনার কেবিনে গিয়ে নক করি। ভিতর থেকে উত্তর আসলো কাম। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে ভিতরে যাই, দেখি উনি বসে আছেন আয়েশ করে চেয়ারে। আমি দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে ফাইলগুলো ওনার সামনে টেবিলের উপর রেখে বলি, স্যার একটু দেখে নিন প্লিজ। উনি ফাইলটা হাতে নিয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে থাকেন, তারপর ঠাস করে টেবিলের উপর রেখে দেন। হঠাৎ এমন হওয়ায় বেশ ঘাবড়ে যাই আমি, কিন্তু তাও নিজেকে সামলে নেই। উনি আমার দিকে তাকিয়ে বলেন, আমার জন্য কফির ব্যবস্থা করো। কি বললেন? আমি কফি আনবো? আমি চাকর নাকি? যত সব পাজলামি। আমি শান্ত গলায় বললাম, স্যার, আমি আপনার সেক্রেটারি, আপনার পিয়ন বা পার্সোনাল মেড নই। উনি এমন উত্তর হয়তো আশা করেননি, তাই দাঁত চেপে বলেন, ফায়ার করে দিব কিন্তু। আমিও সোজা উত্তর দিই, দিন। আমার এমন উত্তর শুনে উনি আরও বেশি রেগে গিয়ে বলেন, যে প্রজেক্ট বানিয়েছ তা কিন্তু ডিসমিস করে দিব এক সাইনেই। দেখুন তো কি পাগল, প্রজেক্ট কি আমার নাকি যে আমি ভয় পাবো? আমি মুচকি হেসে বলি, প্রজেক্টটা কিন্তু আমার নয়, আপনার কোম্পানির, তাই যা ইচ্ছে করুন, আই ডোন্ট কেয়ার। রেজওয়ান এটা শুনে টেবিলে ঠাস করে বাড়ি দিয়ে উঠে বলেন, প্রজেক্ট সাইন না করলে ইনফরমেশন লিকের কেস করে দিই, কেমন হবে? সামান্য কফির জন্য আমায় মির্জাফর বানিয়ে দিবেন? আমি কঠোর গলায় বললাম, এতদিনে কোম্পানির হয়ে সৎভাবে কাজ করার এটাই কি দাম? রেজন শয়তানি হাসি দিয়ে বলেন, তুমি সৎ কাজ করেছ নাকি অসৎ তাতে আমার কিছুই যায় আসে না। আমি চাইলে কেস করে মিথ্যে মামলা দিয়ে দিতে পারি মিস নুজা, সরি মিসেস নুজা। আমি আর কিছু বলি না, চুপচাপে মাথা নিচু করে নেই। ভেতরটা আমার বিষাদে ভরে গেছে। সত্যি
মানুষের হাতে ক্ষমতা থাকলে মানুষ কত কী না করে। মাথা নিচু করে উত্তর দেই, কফি আনছি। এ বলে চুপচাপ বেরিয়ে আসি অফিসের কিচেনে। কফি বানাতে শুরু করি। মন চাইছে কফির সঙ্গে 1 চামচ সাপের বিষ মিশিয়ে রেজওয়ানকে কিটক্যাটে দুনিয়া থেকে বিদায় করে দেই। কিন্তু আমার মতো মানুষের দ্বারা তা কখনোই সম্ভব না। কিচেনে আসার সময় নূরকে ডেস্ক থেকে নিয়ে এসেছি। ওর সঙ্গে কথা বলি, কফি বানাই। আমি বলি, ও বলতে পারে না, শুধু আমার দিকে চেয়ে থাকে, শুধু চেয়েই থাকে। ওকে নিজের সুখ দুঃখের কথা আমি বলি। এ করেই আমার দিন কাটাই। কফি বানিয়ে নিয়ে যায় রেজওয়ানের কেবিনে। কফি সামনে রেখে বলি, কফি। আমার পেছনে পেছনে নূরও রুমে ঢুকে পড়ে। এতে উনি আমায় আদেশ দিয়ে বলেন, আগামীকাল থেকে কোনো পশু পাখি নিয়ে আসা যাবে না আমার অফিসে, বুঝছেন মিস নুজা? আমি মাথা নাড়িয়ে বলি, ঠিক আছে স্যার। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আর উনি কপ কপ করে কফি গিলতে থাকেন। মন চাচ্ছে ঠাস ঠাস করে থাপড়িয়ে গাল লাল করে দিই। ফাজিল কোথাকার। এসব ভেবে যখন আমি নিজের মনে মনে ক্ষোভ মেটাতে ব্যস্ত, তখন হয়তো উনি আমায় ডাকেন, কিন্তু আমি শুনতে পাইনি। তাই আবার ধমক দিয়ে বলেন, এই, কই থাকে তোমার মন? ওনার ধমকে আমি আবারও জ্ঞানে ফিরে আসি। ইতস্ত করে বলি, না স্যার, কই থাকবে, আছে তো এখানেই। উনি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে বলেন, তা অফিসের সব মেয়েরা এত স্টাইলিস্ট হয়ে আসে, আর তুমি এমন প্যাকেট হয়ে আসো কেন? এমন প্রশ্ন শুনে আমার গা ভিত্তি জ্বলে ওঠে। এটা কেমন প্রশ্ন? আমি সোজা বলি, আমি কেমন কাপড় পরবো, কিভাবে নিজেকে ঢেকে রাখবো, সেটা একান্তই আমার ব্যাপার। এতে আপনি কেন এত কথা বলছেন স্যার? উনি চোখ রাঙিয়ে বলেন, আমি বলবো, আমার ইচ্ছে, তাই আমি বলবো। আমি দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকি। আমি শিওর হয়ে গেলাম এর মাথা নষ্ট হয়ে গেছে, নয়তো এমন কথা কেন বলবে। আমি স্পষ্ট করে বলি, আমি চাই না কোনো হারাম বা পরপুরুষ আমায় দেখুক স্যার, তাই আমি এভাবে আসি। এটা শুনে রেজওয়ান কিছুক্ষণ চুপ থাকেন, কি একটা ভেবে যেন। তারপর আমার দিকে তাকিয়ে আর চোখে বলেন, তোমায় এ নিয়ে কয়জন পুরুষ দেখেছে? আমি সোজা উত্তর দেই, আপনি। আমার এমন উত্তর শুনে উনি পাগলের মতো হাসতে হাসতে বলেন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? অফিসে কাজ করো, দুনিয়া খেয়ে নিচ্ছ, আর বলছো তোমায় আমি ছাড়া আর কেউ দেখেনি? এমন কথা শুনে আমি শান্ত গলায় বলি, স্যার, আমি নিজের সত্তার উপর কখনোই মিথ্যে বলবো না। হ্যাঁ, প্রয়োজনে কাজের সূত্র হয়তো অনেক পুরুষ আমার কণ্ঠ শুনেছেন, কিন্তু কখনোই কেউ আমাকে দেখেনি, আলহামদুলিল্লাহ। আমার এমন উত্তর শুনে উনি চোখ মুখ শক্ত করে নেন। বুঝলাম, মনে হয় একটু হলেও বিশ্বাস করলেন হয়তো বা আমাকে। রাত বাজে 10:30। এখন বসে আছি আমি রেজওয়ানের রুমের সোফায়। রেজওয়ানের রুমে কেন জানেন? কারণ আজ থেকে আমরা একসাথে থাকবো। আম্মু আর রোজা মিলে আমার সব কিছু রেজওয়ানের রুমে শিফট করে দিয়েছেন। বাড়িতে এসে এসব দেখে খুব বিরক্ত লাগছিল, কিন্তু আমার আর কিছু করার নেই। আমি শুধু চুপচাপ এসব থেকে মুক্তি পেতে চাই। আমি আর কারো ঘাড়ের বোঝা হতে চাই না, তাই তো বেহায়ার মতো পড়ে আছি। যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তবে চলে যেতাম অনেক দূরে, ঠিক ততটাই দূরে যতটা দূরে গেলে কেউ আমায় আর খুঁজে পাবে না। চলে যাব ইনশাল্লাহ, কোনো একদিন ঠিকই আমি হারিয়ে যাব। রেজওয়ান এখনও রুমে আসেননি। দেখছি লিভিং রুমে বসে আছেন। আমি ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত এখন, নয়তো কাকা করবে প্রজেক্টের জন্য। রেজওয়ান ধীরে ধীরে নিজের রুমে আসে। রুমে ঢুকতেই চোখ পড়ে নুজার দিকে। চোখ আটকে যায় ওর মধ্যেই। কালো একটা স্ট্রাইট সালোয়ার আর খয়েরি রঙের হাঁটু অবধি টপস পরা, ব্ল্যাক আর রেডের ওয়েবে চুলগুলো খোলা। কিছু চুল এসে পড়েছে মুখে। ফর্সা ত্বকে খয়েরি রং অসম্ভব বানিয়ে গেছে। চোখগুলো দূর থেকে বোঝা মুশকিল, এগুলো সবুজ নাকি বাদামি নাকি নীলসে। এত সুন্দর এই মেয়েটি রেজওয়ানের মনে হচ্ছে 90 দশকের কোনো রাজকন্যা, যাকে দেখে একজন ভুল করে এই ঘরে রেখে গেছে। রেজওয়ান নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের গালে এক সর মেরে বলে, কি আলতু ফালতু ভাবছিস তুই? রেজওয়ান রুমে এসেছেন। ওনার দিকে এক পলক তাকিয়ে দেখি 200 রঙের টি শার্ট আর কালো রঙের হাফ কোয়ার্টার ট্রাউজার পরেছেন। হাঁটুর নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। লজ্জা নেই একটুও। একজন মেয়ে রুমে রেখে এমন পোশাক কেউ পরে? আর যাই হোক, উনি কাপড় কি পরলেন বা তাতে আমার কি? আমি ওনার দিকে তাকিয়ে ওনাটা মাথায় টেনে নেই। এরপর নিজের কাজে মনোযোগ দেই। উনি আমার সামনে সোফায় এসে বসে ফোনের স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখান। মেয়েটা বিদেশি, বেশ সুন্দর দেখতে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করি, কে? উনি ফোনটা সরিয়ে নিতে নিতে বলেন, আমার বেবি গার্ল, মানে আমার গার্লফ্রেন্ড। কথাটা শুনে মনে কোথাও যেন একটা খস করে ওঠে, কিন্তু তাও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, তো আমি কি করব?
রেজন একটু নড়ে সড়ে বসে বলেন, তোমায় দেখালাম কারণ আমি চাই না তুমি আমায় ইমপ্রেস করার চেষ্টা করো তোমার সৌন্দর্য দিয়ে। আমার গার্লফ্রেন্ড আছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আমারও তো এক্সট্রা সময় নেই যে অন্য নারীর ইউজ করা পুরুষকে ইমপ্রেস করতে যাব। রাত এখন 1টা। রেজওয়ান বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আরে ভাই, আমি বাংলাদেশে এসেই ভুল করেছি। ওই মেয়েটা আমার গাড়ি থেকে না নেমে বরং আরও চেপে বসেছে। আমি বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, তাও কোনো প্রতিক্রিয়া নাই। কত অপমান করেছি, তাও যায় না। এক বিপদ সরাতে দেশে আসলাম, এসে আরেক বিপদ গাড়ে। ওপাশ থেকে একজন হাসতে হাসতে বলে, তুই যাই করিস ভাই, কিন্তু যার জন্য এসেছিস সেটা হতেই হবে, না হলে তোর বাপ ইমরান শেখের অনেক বড় লস হয়ে যাবে। কয়েক বিলিয়নের ব্যাপার, বুঝলি? রেজন আলতো হেসে বলে, আমি ওই হারামিটার খোঁজে আছি। আজ একটা সোর্সও পেয়েছি। এই মিশন সফল না হলে আব্বুর যেমন কয়েক বিলিয়ন লস হবে, তেমনি আমারও লস হবে ইয়ার। লোকটা হাসতে হাসতে বলে, তোরা বড় মাপের মানুষ, কালো টাকার অভাব আছে নাকি তোদের? রেজন শয়তানি হাসি দিয়ে জবাব দেয়, এই কালো টাকা তো আর নিচে নিচে চলে আসে না, আনতে তো হয়। আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তারপর রুমে আসে। রুমে ঢুকেই শুয়ে পড়তে চায়, কিন্তু চোখ আটকে যায় সোফার দিকে। সেখানে শুয়ে আছে নুজা। রেজওয়ান নুজাকে সোফায় থাকতে বলেছে। নুজা কোনো কথা না বাড়িয়ে থেকেছে। নুজার কোলে গেলেও উল্টে শুয়ে আছে ছোট্ট বেড়ালটা। দুজনেই গভীর ঘুমে। এতে দুজনকে ঘুমাতে দেখে মুচকি হেসে ওঠে রেজওয়ান, তাও নিজের অজান্তেই। আসলেই ওদের ঘুমানোর দৃশ্যটা এতটাই সুন্দর যে কারোই ভালো লাগবে, ইভেন ভালো লাগতে বাধ্য। তাই তো নুজাকে দু চোখে দেখতে না পারা রেজওয়ানও তার ঘুমন্ত চেহারা দেখে নিজের অজান্তেই হাসছে। রেজওয়ানের হঠাৎ করে মনে খোরাক জাগে। একবার নুজাকে কাছ থেকে দেখতে চায়। তাই ধীরে ধীরে এগিয়ে যায় সোফার দিকে। কিছুটা দূরত্ব বজায় রেখে মাথাটা অল্প ঝুঁকিয়ে নিয়ে দেখতে শুরু করে নুজাকে। নুজার চোখ বন্ধ, চোখের পাপড়িগুলো অসম্ভব সুন্দর, ঘন কালো, যা অল্প অল্প কাঁপছে। বর্ষা মুখে লালচে লেজ বয়ে আছে। হালকা কোকড়ানো কালো আর লাল রঙের মিশ্রণে ঘন চুলগুলো অসম্ভব সুন্দর আর সবার চেয়ে আলাদা। কপাল ছুঁয়ে পড়ছে ছোট্ট বেবি হেয়ার, নাকটা বাঁশির মতো। ঠোঁট দেখে মনে হয় কেউ গোলাপি আর খয়েরি রং মিশিয়ে সিরিঞ্জ দিয়ে ঠোঁটে ফুস করে দিয়েছে। এতটাই ভয়াবহ সুন্দর এই অদর ছোঁয়া। ছাদের আলো বেলকনির পর্দা ফাঁক হতে এসে পড়েছে ওর মুখে, আর এতে আরও বেশি আকর্ষণীয় লাগছে নুজাকে। রেজন চোখের পলক না পেলে অনেকক্ষণ তাকিয়ে থাকে নুজার মুখের দিকে। নিজেকে অজান্তেই হারিয়ে যায় নুজার চোখে মুখে। রেজন একদিনে মন দিয়ে বারবার মন ভরে পরখ করতে থাকে নুজাকে। এভাবেই যেন বেশ কিছু মুহূর্ত কেটে যায়। হঠাৎই নুজা অল্প নড়ে ওঠে। রেজওয়ানের হুঁশ ফিরে আসে। ছিটকে গিয়ে বেডে বসে পড়ে। নিজের বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নেয়। দম বন্ধ বন্ধ লাগছে। ইস, কি যে খারাপ অনুভূতি রে। নিজেই নিজেকে জিজ্ঞেস করে, কি ভাবছিলি তুই রেজওয়ান? নারীর মায়ায় পড়া তোর জন্য নিষিদ্ধ। তুই ভুলে যাচ্ছিস তোর আসল সত্তা। কখনো ভুলে যাস না নিজেকে। এটা বলে নিজেকে সামলিয়ে বেডের পাশে রাখা সাইড ওয়ার্ড্রপের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয়। নুজার দিকে আর তাকায় না, কারণ তাকালেই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আহ, কি ভয়াবহ পরিস্থিতি। এখন রাত 3:30। আমার ঘুম ভেঙে যায়। ঠিক 3:30 বাজে দেখলাম ঘড়িতে। এই সময়টাতে প্রতিদিন আমার ঘুম ভাঙে। বিসমিল্লাহ বলে ধীরে ধীরে উঠে যাই। আমার উঠতেই নূরও উঠে গেছে। উঠে দাঁড়ায়, গায়ে ওড়নাটা টেনে নেই। বেডের দিকে চোখ যায়। রেজন ঘুমিয়ে আছেন অন্য পাশ হয়ে। এক নজর তাকিয়ে আমি পা টিপে টিপে কাবার্ডের দিকে যাই। আলতো করে অতি সাবধানে তা খুলে আমার কাবার্ডে যে সাইডটা দেওয়া হয়েছে সেখান থেকে নিজের মেসওয়াক নিয়ে ওয়াশরুমের দিকে যাই। ওয়াশরুমের দরজাটা খুলতেই হালকা লেমন মিন্ট গন্ধের একটা ঠান্ডা ঝাপটা এসে গায়ে লাগে। ওয়াশরুমটা মনে হচ্ছে কোনো 5 তারকা হোটেলের মতো সাজানো। মাঝখানে সাদা মার্বেল পাথরের বিশাল একটা বাথটাব, যার চারপাশে গোল করে রাখা কিছু অ্যারোমা ক্যান্ডেল কিছুটা জ্বলছে, কিছুটা নিভে আসছে। বাথটাবের দুপাশে আলাদা করে গ্লাস ঘেরা শাওয়ার স্পেস দেখলাম, আর তা আমার আধা খোলা কাছে পানি জমে কিছুটা অস্পষ্ট হয়ে আছে ভিতরের স্টিলের শাওয়ার হেডগুলো। এক পাশে আবার আরেকটা দরজা, যেটা আলাদা করে টয়লেটের স্লাইডিং দরজা, স্মার্ট লক সহ। বাইরে বাই, বাহ, এত কিছু! আবার ডান দিকে বড় একটা ইনবিল্ট ওয়ার্ড্রপ, আর তার উপর সুন্দর করে সাজানো শ্যাম্পু, বডি ওয়াশ, এসেন্সিয়াল ওয়েব, স্ক্রাব, স্পঞ্জ আর ছোট ছোট তোয়ালে। সব কিছু সুন্দর গ্লাস বোতলে রাখা।
কালো সোনালি টোনের লেবেল দেওয়া। ওয়াশরুমের আরেক পাশে এক কোণে ওয়াল মাউন্টেন্ট একটা বেসিন, তার উপর লাগানো বিশাল একটা আয়না, যার ফ্রেমে ছোট ছোট লাইট বসানো। দেখে মনে হচ্ছে মুভি স্টারদের ড্রেসিং রুম। আয়নার পাশে ঝুলে আছে সাদা গ্রে রঙের নরম তোয়ালে, ঠিক নতুন ধোয়া কটন গন্ধ ছড়াচ্ছে। নিচে ছোট কাঠের তাক, যেখানে পরিপাটি করে রাখা হেয়ার ড্রায়ার, বডি লোশন আর কিছু স্কিন কেয়ার কিট। নিচের মেঝেতে হালকা ধূসর টাইলসে মোড়া, তার উপর একটা সফট মেট, যাতে পা ফেললে শীতল আর আরাম একসাথে অনুভব হয়। ওয়াও, কত সুন্দর। তো যাই হোক, আমি দীর্ঘশ্বাস পেলে চুপচাপ অজু করে নিই। বিষয়টা ভালোই হয়েছে, টয়লেট আর গোসলখানা আলাদা, নয়তো অজু হতো না। যাই হোক, অজু করে এসে টিপে টিপে কাপড় থেকে নামাজের হিসাব পড়ে জায়নামাজ নিয়ে নেই হাতে। সোফার একটু আগে যেখানে চাঁদের আলো পড়ছে, বেলকনির পর্দার ফাঁক দিয়ে, সেখানেই কাপড়ের কার্পেটের উপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। আমার জায়নামাজের এক পাশে বসে আছে নূর। ও আমার তাহাজ্জুদের সঙ্গী। প্রতিদিন রাতে যখন আমি ঘুম থেকে উঠি, নূরও উঠে যায়। আমি সেজদায় গেলে ও পিঠে ওঠে, কখনো পেটের নিচে এসে লুকিয়ে পড়ে, কখনো মাথায় হাত পা বুলিয়ে দেয়। আমার একান্ত, আমার সবচেয়ে প্রিয় সঙ্গী আমার বিড়াল, আমার নূর। প্রত্যেক ওয়াক্ত নামাজেই ও আমার সঙ্গে থাকে। একসময় 12 রাকাত নামাজ শেষ করি। এখন হয়তো 4:30 বাজতে চলেছে, আর একটু পরে ফজরের আজান হবে। আমি খুব ধীরে ধীরে নামাজ পড়ি, তাই তাহাজ্জুদ 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। এখন বসে বসে পড়ছি আমার সবচেয়ে প্রিয় দুরুদ। আমাদের প্রত্যেকের উচিত রাসূলের উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করা, কমপক্ষে প্রতিদিন সকাল বিকাল 10 বার করে পড়া, আর আল্লাহকে মনে রাখা, তার নামে জিকির করা, দিনে অন্তত 300 বার আল্লাহু আকবর বলা। আমি মুখে দুরুদ পড়ছি আর নূর আমার কোলে উল্টে শুয়ে আছে। ওর পেটে গলায় আমি আঙ্গুল বলিয়ে দিচ্ছি। এতে ঠোঁট নাড়িয়ে হাসছে নূর। আমিও মুচকি মুচকি হাসছি ওর হাসি দেখে। ওকে এভাবে আদর করলে ও খুশি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ছোট্ট অবুঝ প্রাণী, আমার প্রিয় নূর। এদিকে রেজওয়ানের ঘুম হালকা হয়ে আসে, এক কাঁধ থেকে অন্য কাঁধ হয়ে নড়ে ওঠে। যে না পাশ ফিরে চোখ লাগাতে যায়, সে ও চোখ থেকে ঘুম উড়ে যায়। চোখের পাতায় ফিটফিট করে ভালো করে তাকায়। সোফার আগে চাঁদের আলোয় বসে আছে নুজা, নামাজের কালো হিজাব পরে মাথা নিচু করে কোলে থাকা বিড়ালটাকে আদর করছে। তাতে দুজনেই হাসছে। নূর অল্প নড়ছে, চঞ্চলভাবে খেলছে। এই দৃশ্য দেখে রেজওয়ান নিজের অজান্তে ঠোঁট আলগিয়ে হেসে ফেলে। পৃথিবীর বুকের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হয়তো এটাই। কি সুন্দর এটি! নিজে এত সুন্দর কিছুর সাক্ষী হবে কখনো কল্পনাও করেনি রেজওয়ান। এভাবে নুজার দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও চোখ লেগে আসে রেজওয়ানের। দাঁড়িয়ে আছি শহর থেকে কিছুটা দূরে একটা রোডে। চারদিকে হইচই আর হইচই। এখানে রয়েছে অনেক ছেলে মেয়ে, তবে যা বুঝলাম, মা বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে আছে এখানে। তবে আমি আমার মতো করে দাঁড়িয়ে আছি চুপচাপ, হাতে আমার রেজওয়ানের কোট। এখন সন্ধ্যা 6টা প্রায়। একটা মিটিংয়ে আমি আর রেজওয়ান একসাথে এসেছিলাম, কিন্তু উনি মিটিং শেষে কাজ আছে বলে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে বাইক রেস করবেন। আমায় সঙ্গে নিয়ে এসেছেন। আমি জানি কেন নিয়ে এসেছেন আমাকে, আমায় বিরক্ত করতে, আমার সময় নষ্ট করতে নিয়ে এসেছেন। আমার এতে খুব খারাপ লাগছে। কেন ওই লোক আমার সঙ্গে এমন করে? আরে ভাই, তুই বাইক রেস করবি তো কর না, আমায় কেন টানলি? এই অসভ্য ছেলে মেয়ের মধ্যে দাঁড় করিয়ে কেন রাখলি? আর আমি বেকারিতে কখন যাব? আজ একটা জন্মদিনের কেক তৈরি করতে হবে, যা আমাকেই করতে হবে। মাইশা পারবে না সুন্দর মতো? রেজওয়ান আর আরও কয়েকজন বাইকার রেস করছেন, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। আরও অনেক ছেলে মেয়েও আছে দাঁড়িয়ে। এরা চিল্লাচিল্লি করছে, উৎসাহ দিচ্ছে। আর আমায় এমন পর্দার ভিতর থাকতে দেখে কেউ আর চোখে, আবার কেউ বাঁকা চোখে তাকাচ্ছে। আমার পরনে কালো বোরকা, আমি তো কালো পর্দা দিয়ে পুরো আড়াল করা। কাঁধে একটা সাদা ক্যানভাস টোট ব্যাগ। ব্যাগটির উপর কালো রঙে আরবি ক্যালিগ্রাফিতে লেখা আছে তাওয়াক্কুল। আমার পা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কাঁদতেও ইচ্ছে করছে। ও আল্লাহ, আমি যে কি করব! এ কোন বিপদে পড়লাম! রেজওয়ান আর যে বাইকাররা রেস করছে তারা 28 কিলোমিটার ঘুরে আবার ওইখানে আসবে। যে প্রথমে আসবে সেই জয়ী হবে। কখন আসবে, আসছেনই বা না কেন, এসব মাথায় নিয়ে চারদিকে তাকাচ্ছি বারবার। তখনই একটা ছেলে এসে আমায় জিজ্ঞেস করে, এখানে কার হয়ে এসেছেন মিস? আমি ছোট করে উত্তর দেই, রেজওয়ান শেখের। এটা শুনে ছেলেটা হাসতে হাসতে বলে, ও রেজওয়ান, ও আমার ভার্সিটি ফ্রেন্ড। তা কে হন আপনি ওর? আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, সেক্রেটারি।
রেজন জেনে এসে বাইক ব্রেক করবে তখনই ওর ভার্সিটি লাইফের সবচেয়ে বড় শত্রু অলিভারকে নুজার সঙ্গে কথা বলতে দেখে। এতে মেজাজ তুঙ্গে উঠে যায় ওর। এক ঝাঁক রাগ এসে ভর করে ওর মাথায়। দাঁত চেপে নিজের সব শক্তি দিয়ে জোরো ব্রেক কষে। আর উত্তর শুনে ছেলেটার কিছু বলবে তখনই রেজন ফুল স্পিডে বাইক নিয়ে সবার মাঝখানে ব্রেক করেন। সাথে সাথে হইচই পড়ে যায়, অর্থাৎ রেজন জয়ী। রেজন বাইক থেকে নেমে যান। রেজনের পরনে রয়েছে একটা সাদা আর কালো নাইক উইন্ড ব্রেকার জ্যাকেট, বুকের বাপাশে জল করছে নেকের চিহ্ন, মাথায় কালো ফুল ফ্রেশ হেলমেট, যার বিশরে হালকা গোলাপি প্রতিফলে তার সামনের অংশে লেখা লাইফ ইজ টু শর্টস ফর ট্রাফিক। হাতে কালো রাইডিং গ্লাভস, পায়ে সাদা নেক এয়ার হাই টপ স্লিকার্স আর গাঢ় কালো প্যান্ট। উনি বাইক থেকে নেমে বাইকের সিটে বসে পরনে সামান্য ঝুঁকে সামনে তাকিয়ে। ইস, মনে হচ্ছে কোনো মুভি থেকে কোনো রাইডার নায়ক নেমে এসেছেন। উনি নামতে ওনার দিকে অনেক মেঘ এসে যায়। বিষয়টা খুব খারাপ লাগে, যদিও উনি মেয়েদের সঙ্গে হাত না মিলিয়ে ছেলেদের সঙ্গে হাত মিলাচ্ছেন। কিন্তু এটা কেন যেন আমার খারাপ লাগলো না। এমন অনুভূতি মনে আনা যাবে না। রেজন যার সঙ্গে ইচ্ছে গেসুক, তাতে আমার কি? কে আমি? একসময় উনি আমার দিকে এগোতে থাকেন। উনি যে সোজা আমার দিকে আসছেন এটা দেখে সবাই চোখ ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। রেজন আমার সামনে এসে নিজের হেলমেটটা খুলে হাতে নেন। হেলমেট খুলে রাগের চোখে সেই ছেলেটার দিকে এক নজর তাকান, তারপর আমার দিকে তাকান। আমি বুঝতে পারি না উনি কেন এত রেগে আছেন। রেজনের চোখ নীলসে কালো, আর নীলসে সেই চোখ জ্বলে আগুনের মতো। রাগ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। রেগে গেলেন কেন? যখন তার রাগের কারণ খুঁজতে ব্যস্ত হব আমি, তখনই দেখি পরক্ষণে রেজন হেসে হাতের হেলমেটটা আমার দিকে ধরে আমার একদম কাছে এগিয়ে আসেন। কি হলো? এনার আগে গিলে নিতে চাইলেন, এখন আবার হাসছেন কেন? আর আমার এত কাছে আসছেন কেন উনি? আমি কিছু বলতে যাব তখনই রেজন মুচকি হেসে নিজের হেলমেটটা যত্ন করে আমার মাথায় পরিয়ে দেন। আমি তো হতবাক, হার্ট অ্যাটাক করে মরে না যাই। দম বন্ধ হয়ে আসছে আমার ওনাকে এতটা কাছে দেখে। আমার এতটা কাছে কেন এলেন উনি? কেন হেলমেট পরিয়ে দিচ্ছেন আমাকে? আমার হেলমেট পরিয়ে সবার সামনে আমার হাত ধরতে আমার দিকে হাত বাড়ান। কিন্তু আমি কেন দেব ওনাকে হাতটা ধরতে? কেন ধরবেন উনি আমার হাত? আমি নিজের হাত সরিয়ে নিলাম বোরকার আলায়। তো উনি দাঁত চেপে নিজের হাত এগিয়ে আমার হাত চেপে ধরে জোর গলায় বলেন, চলো আমার শ্যাডোজো। কি শ্যাডোজো? আমি ওনার শ্যাডোজো? এটা শুনি আমার জ্ঞান হারানোর এই অবস্থা। এই অ্যালকোহল টলকোহল খেলে নাকি এমন আচরণ করছে কেন? আর শ্যাডোজা তো হলো এমন একজন স্পেশাল মানুষ যিনি রহস্যময়ী, অন্যদের থেকে একটু আলাদা, যার মধ্যে একটা নরম আলো ছোঁয়া আছে অন্ধকারের মাঝে, অর্থাৎ অন্ধকারের আলো ছড়িয়ে দেওয়া কেউ। আর উনি আমায় এটা বলছেন? আর এত নরম আচরণ করছেন এই লোকটা, আবার আমার হাতও ধরেছেন, তাও আমার অনুমতি ছাড়া। এত মানুষের মধ্যে চিৎকারও করতে পারছি না, নয়তো থাপড়ে দাঁত ফেলে দিতাম আমার হাত ধরার অপরাধে। উনি আমার হাত টেনে ধরে নিজের বাইকের সামনে দাঁড়ান, তারপর নিজের বাইক উঠে গাড় গুড়িয়ে আমায় ইশারা করেন বাইকে উঠতে। কিন্তু আমি উঠি না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। এটা দেখে উনি আবার বলেন, ওঠো। আমি আমতা করে বলি, বাইকে গেলে গাড়ি কে নিয়ে যাবে? রেজন এটা শুনে রাগে ফুস করে শ্বাস ছেড়ে বলেন, আমার লোক নিয়ে যাবে, তুমি চুপচাপ ওঠো। আমি আর কোনো কথা বাড়াই না। এত মানুষ আমার দিকে তাকিয়ে আছে, তাই কথা না বাড়িয়ে চুপচাপ উঠে পড়ি। এমনিতেই কানাকানি শুরু হয়ে গেছে আমাদের নিয়ে। আমার কানে এলো এক মেয়ের আফসোসের কণ্ঠ। এই মেয়েটা কত লাকি ইয়ার, রেজন শেখের বাইকে বসতে পেরেছে। আমি লাকি? এই বালের বাইকে বসে নিজেকে লাকি নয়, নিজেকে বাকি মনে হচ্ছে। একটা কুমির এই রেজন শেখ, কুমির। আজ সারা দিন আমায় জ্বালিয়েছে, তারপরও মন ভরেনি। এখানে এনে নাটক করছে। রেজন বাইক স্টার্ট দেন। আমি আলতো করে ওনার কাঁধে হাত রাখি। অন্য সময় হলে রাখতাম না, কিন্তু এখন না রাখলে পড়ে মরে যাব। পিছনে তাকিয়ে দেখলাম একজাক চোখ কৌতূহল আর আগ্রহ নিয়ে হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। রেজন খুব স্পিডে বাইক রাইড করছেন। আমি দাঁত চেপে আওয়াজ দিয়ে বলি, নিজে মরার শখ তো একা মরুন না, আমায় কেন নিয়ে মরতে চাইছেন? বাইক থামান, থামান বলছি। আমার কথায় কিছুটা স্পিড কমিয়ে হঠাৎই বাইকে সাইড করে বাইক থামিয়ে দেন রেজওয়ান। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, নামো নামো। আমিও নেমে যাই। আমি নেমে যেতে উনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেন, হেলমেট দাও। আমি কিছুটা অবাক হয়ে হেলমেট খুলে দেই। উনি সেটা হাতে নিয়ে আমার দিকে চেয়ে দাঁত চেপেই বলেন, ওই ছেলের সঙ্গে কি কথা বলছিলে? আমি এটা শুনে সোজা উত্তর দিই, কই কিছু না তো। এটা রেজন ধমক দিয়ে বলেন,
মিথ্যে বলছো কেন? আমি নিজে দেখেছি বাইক ব্রেক করার আগে তুমি ওর সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ বলেছি তো, তাতে তোর কি হারামজাদা? তোর কেন এত মরণ হয়ে যাচ্ছে? কিন্তু মুখে এগুলো কিছু না বলে সুন্দরভাবে বলি, না আসলে ওই ছেলে আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমি বলেছি আমি আপনার সেক্রেটারি। আর কিছু বলতেই পারিনি। তার আগেই ব্যাস এটুকু শুনি উনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, তার আগে আমি চলে আসি, নয়তো বুলিয়ে বালিয়ে বেডে নিয়ে যেত তোমাকে। এক নাম্বারের প্লে বয় ও একটা। বেডে নিয়ে যেত আমায় এত সহজে? এটা বলে দিলেন? কত বড় কথা! আমার কানে শুধু এই কথাটা বাজতে থাকে। ওনার কাছে এটা সস্তা, এতটা সস্তা আমি? ছি, কতটা নিচু মন মানসিকতা! আমি বিষাক্ত গলায় বললাম, মুখ সামলে কথা বলবেন রেজন শেখ। আমি কোনো রাস্তার মেয়ে নই যে কেউ কথার ফাঁদে ফেলে আমায় বেডে নিয়ে যাবে। রেজন দাঁত চেপে বলেন, এত গলাবাজি করো না তো। আমি জানি কে কেমন। আমি রেগে ওনার দিকে হালকা এগিয়ে গিয়ে বলি, কী জানেন? কী জানেন? আর শুনুন, আর কোনো দিনও আমার হাত বা শরীরে টাচ করার আগে অনুমতি নেবেন। আজ মানুষের উইশ ছিল তাই কিছু বললাম না। রেজওয়ান আরও রেগে গিয়ে বলেন, কেন? তোমার টাচ করতে অনুমতি লাগবে নাকি আমার? কি বলে এই লোক? আমি তো সস্তা নাকি যে আমায় অনুমতি ছাড়া টাচ করবে? আমি বিদ্রোহী নিয়ে বলি, অবশ্যই নিতে হবে। কে আপনি যে টাচ করবেন আমাকে? নিজের হাত আর মুখ সামলে রাখবেন রেজওয়ান শেখ। রেজওয়ান এটা শুনে নিজের হেলমেট পরতে পরতে রাগে থরথর করে বলেন, এত যখন ইগো দেখাচ্ছ তো থাকো এখানে, নিয়ে যাব না তোমাকে। তোমার মতো মেয়েকে আমার বাইকে। আমার মতো মেয়েকে মানে? মানে মনে যা চায় তাই বলছেন? আমিও বলি তো, আমিও যাব নাকি আপনার সাথে? যাব না আমি আপনার সাথে। এটা শুনে উনি সত্যি সত্যি বাইক স্টার্ট দিয়ে দেন। সত্যি চলে যাবেন? তো যাক না, তাতে আমার কি? আমি তো আর হারিয়ে যাব না। আমি নিজের হাত থাকা ওনার কোট ওনার দিকে এগিয়ে দিয়ে বলি, এই নিন, নিজের কোট নিজে নিন, আমি পারবো না এটা নিতে। কিন্তু উনি নেন না। আমায় এই মাঝ রাস্তায় একা ছেড়ে চলে যান। কত বড় কাপুরুষের কাপুরুষ এ রেজওয়ান! একটা বিবেকহীন ইবলিশ। এই গরুটা মানুষ নয়, একটা আস্ত গরু। সত্যি রেজওয়ান একটা গরু। এর কোনো নর্মাল সেন্স নেই। যদি নর্মাল সেন্স থাকতো তাহলে এই সন্ধ্যায় আমাকে এই মাঝ রাস্তায় ছেড়ে চলে যেত না। আমি দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোই। রিক্সা করে বেকারিতে যেতে হবে। স্কুটিটাও অফিসের পার্কিং লটে রয়েছে। একটু এগিয়ে একজন ভিক্ষুককে দেখতে পাই। ওনাকে দেখে থেমে যাই। একজন বৃদ্ধ লোক, কাপড় ছেঁড়া। আমার ব্যাগে একটা জুসের বোতল আর কেক ছিল, সেটা ওনাকে বের করে দেই। আমার কাছে মাত্র 190 টাকা আছে। তার থেকে 40 টাকা দেই তাকে। মানে এক ফকির আরেক ফকিরকে ভিক্ষা দিচ্ছে আর কি। আর সাথে রেজনের কোটটাও দিয়ে দেই। এটা ইচ্ছে করে দিয়েছি। উনি আমায় রেখে চলে যাবেন আর আমি ওনার কোট বাড়ি বয়ে নিয়ে যাব? অত ভালো মানুষ আমি নই। ভেবেছিলাম ফেলে দিব রাস্তার পাশে, কিন্তু এই মানুষটাকে দিয়ে দিলাম, তার কাজে লাগবে। তারপর একটা রিক্সাও পেয়ে যাই। বাড়ি আসি আমি। এখন রাত 10টা 41। আজ এত লেট হয়েছে কারণ আমি শপে যেতে যেতে এশার আজান হয়ে যায়। আর এশার নামাজ পড়ে কেক রেডি করে কেক ডেলিভারি দিয়ে বাড়ি আসি। তবে 8টার সময় রোজাকে কল করে বলে দিয়েছি যে আমি দেরিতে আসব, তাই আম্মু চিন্তা করবেন না। লিভিং রুম অন্ধকার দেখলাম, মানে সবাই নিজ নিজ রুমে ঘুমিয়ে গেছেন হয়তোবা। আমি দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে, অর্থাৎ রেজওয়ানের রুমের দিকে আসি। ধীরে ধীরে দরজা খুলি। দরজা খুলেই দেখি সোফায় শটান হয়ে আধা শোয়া অবস্থায় শুয়ে ইংরেজি একটা নোবেল পড়ছেন রেজওয়ান। একবার তাকিয়ে আর তাকাই না। পরনে ওনার একটা সাদা টি শার্ট আর হাফ ট্রাউজার, যাতে ওনার পশা লোমযুক্ত পুরুষালী পা স্পষ্ট। আর তাই আর তাকাই না। আর তাকিয়েও কোনো কাজ নেই। তাকালেই তো রাগ উঠবে, মেজাজও তিক্ত হয়ে আসবে। বেডরুমে গিয়ে ব্যাগটা রেখে কাবার থেকে একটা কালো রঙের টু পিস আর সাদা ওড়না নিয়ে ওয়াশরুমে যাই। এই টু পিসটা ফুটপাত থেকে কিনেছিলাম, বেশ ভালোই ইউজ করা যাচ্ছে। কম টাকার জিনিস হলে ভালোই। আমাদের মতো গরিবেদের তো এগুলোই বাঁচার উপায়। ইস, যে ফুটপাত আবিষ্কার করেছে তাকে যদি পেতাম, তবে নিজের কিডনি বিক্রি করে হলেও তাকে একটা নোবেল দিতাম। তার জন্যই তো আমাদের মতো মিসকিনরাও এত সুযোগ পাচ্ছে। তো যাই হোক, এসব 100 চিন্তা করতে করতে গোসল সেরে রুমে আসি। এসে দেখি রেজওয়ান রুমে আসছেন। রুমটা মূলত দুভাগে বিভক্ত। প্রথম অংশে কাজ ও আলাপচারিতার জন্য সাজানো এক ওয়ার্ক লিভিং জোন, আর দ্বিতীয় অংশ রয়েছে নিভৃত এক বেডরুম। প্রথম অংশ ওয়ার্ক লিভিং জোন। রুমে ঢুকতে চোখে পড়ে এক দেওয়াল জোড়া বুকশেলফ। সারি সারি বইয়ের মাঝে জায়গা করে নিয়েছে কাঠের মিনিমাম আর্ট পিস, ছোট ইনডোর প্ল্যান্ট আর ফ্রেমে বাঁধানো কিছু শব্দ।
ডিসিপ্লিন, ড্রিম আর ডেলিভার। রেজওয়ান জেইনের রুমে পা ফেলে সামনে তাকায় তো স্তব্ধ হয়ে যায়। কালো রঙের কামিজ, বেজা কালো আর লালচে কোকড়ানো চুল, অপাস্নিগ্ধ লাগছে নুজাকে। চোখ মুখ বেয়ে পানির ফোঁটা পড়ছে, মনে হচ্ছে পানির ফোঁটাগুলো সুন্দর হয়ে গেছে নুজার দুধে আলতা গায়ের রঙের কাছে। চোখের পাপড়ি ভিজে আছে, চুলগুলো কখনো সবুজ মনে হচ্ছে, আবার নীল, আবার বাদামি। সঠিক রংটা ধরা মুশকিল। ওড়নাটা বুকে জড়ানো, গলা থেকে কিছুটা সরে গেছে, যার ফলে নুজার গলায় যে পানি মুক্তার মতো লেগে আছে তা স্পষ্ট দেখতে পাচ্ছে রেজওয়ান। এই মুহূর্তে নারীকে যে দেখবে সে একবারও বলবে, আল্লাহ কোনো কিছুর কমতি রাখেনি, আলহামদুলিল্লাহ। রেজওয়ান ঠায় দাঁড়িয়ে নুজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেজওয়ান কিছু সময়ের জন্য বাস্তবতা ভুলে গিয়ে নুজার সৌন্দর্যে হারিয়ে গেছে। রেজওয়ান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আমিও তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছেন? বুঝতে চেষ্টা করছি। আমায় কি কিছু বলবেন? বলবেন না, কোনো নড়াচড়া নেই। রোবট হয়ে গেলেন নাকি? আমি একটু এগোই। আমি এগোতেই ওনার মনে হলো ধ্যান ভাঙে। আমায় পটপাট করে জিজ্ঞেস করেন, আমার কোট কোথায়? আমি সোজা উত্তর দেই, আমি এক ফকিরকে দিয়ে দিয়েছি। এটা শুনে উনি হতবাক হয়ে আমার দিকে তাকান। মনে হলো কোনো ভয়াবহ কিছু হয়ে গেছে। আমার দিকে এগিয়ে এসে রাগী গলায় বলেন, কি কি করেছ? আমি একটু দূরে সরে গিয়ে ওনার দিকে তাকিয়ে বলি, ফকিরকে দিয়ে এসেছি। উনি এটা শুনে নিজের মাথায় হাত দিয়ে আমার দিকে ঝুঁকে ধমকে বলেন, তুমি জানো ওই কোটের প্রাইস কত? আমি নিজেকে একটু সরিয়ে নিয়েই বললাম, আমি জেনে কি করব? আমার কি কাজ এতে? রেজন খুব জোরে ধমক দিয়ে বলেন, আমার $1,000,000 কোট তুমি ফকিরকে দিয়ে এসেছ? কি করেছো এটা? হারামজাদা জানোয়ার! যখন বলেছিলাম কোট আনলি না কেন? আমায় কি তোর চাকর পেয়েছিস? তুই মাঝ রাস্তায় আমার ছেড়ে আসবি আর আমি তোর কোট বয়ে নিয়ে আসবো? যদি পারতাম তো তোকেও ভিক্ষা দিয়ে চলে আসতাম, তুইও পাগল মেয়েদের কাছে। কিন্তু মুখে এগুলো না বলে হালকা তাচ্ছিল্য হেসে বলি, তো আপনার কী মত? আপনি আমায় মাঝ রাস্তায় ছেড়ে আসবেন আর আমি আপনার কোট বয়ে নিয়ে আসবো? ভালো করেছি, এটা করেছি। এটা শুনে রেজওয়ান রেগে এসে হঠাৎ জাপটে ধরেন আমার হাতে দুবাহু। ওনার পুরুষালী হাতে ধরা পড়ায় মনে হচ্ছে আমার পাখির ঠ্যাঙের মতো বাহুগুলো ভেঙে গুড়িয়েই যাবে। আর কি যাবে, কি ভেঙে মনে হয় গিয়েছেও। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ 2টা পাথর 2 বাহুতে চেপে ধরেছে। এর মধ্যে রেজওয়ান আমার নিকটে ওনার বডি থেকে আসা পারফিউমের গ্রানও আমার নাক আর মস্তিষ্কের 12টা বাজিয়ে দিচ্ছে। গ্রানটা মাতোয়ারা করার মতো। রেজওয়ান আমায় ঝাঁকিয়ে দাঁত চেপে জিজ্ঞেস করেন, তোমার মুখ আর ঠোঁট একটু বেশিই চলে, এগুলো সামলে নাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ওনা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মুসরামুসরি করেই বলি, খারাপ কি করবেন? আপনি তো এমনিই খারাপ। আপনি একটা খারাপ, আপনি খুব খারাপ, বুঝলেন? রেজন এটা শুনে আমায় এক ঝাঁকি দিয়ে নিজের একদম কাছে নিয়ে যায়। আমার চোখে নিজের নীলসে চোখ রেখে বলেন, আমি যদি খারাপ বেশি বাড়াবাড়ি করো তো আমার নিকৃষ্ট রূপটাও কিন্তু দেখে নেবে। আমি ওনার চোখে চোখ রেখে বলি, আমি ভয় পাই না আপনার হুমকিতে, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কোন অধিকারে এভাবে ধরেছেন আপনি আমাকে? এটা শুনে রেজওয়ান 3 গুণ রেগে গিয়ে বলেন, অধিকারের অজুহাত দেখাতে আসিস না মেয়ে, নয়তো তোর শরীরের রগে রগে অধিকার ফলিয়ে দিব। এই বলে উনি আমায় এক প্রকার ছুড়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে যান। আমি পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিই। একটা মানুষ কতটা বাজে মন মানসিকতার হলে এমন আচরণ করতে পারে। আমার 2 হাত ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছে অন্তর। ওই পুরুষ আমায় শুয়েছে, কেন ছুবে আমাকে? কথা কি এমনি বলা যেত না? কেন ছুলো? এর উত্তর দিতে হবে। অধিকার বলাবে? কিসের অধিকার? কে হন যে উনি এত বড় বড় কথা বলবেন, আমাকে ছোবেন? একে একটা থ্রেড দিতে হবে। হাতগুলো ব্যথায় এখন ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ কুফিয়ে দিয়েছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু আমার জন্য কাঁদাও এখন নিষিদ্ধ। চোখে পানি জমেছে কিন্তু বুকে পাথর বাঁধা, তাই সেই পানি বাধ্য হয়ে চোখেই জমি আছে। এতিম হওয়াটা ভীষণ কষ্টের। তখনই রেজওয়ান ওয়াশরুম থেকে আসেন। আমি দীর্ঘ শ্বাস ফেলে দাঁড়াই, ওনাকে উদ্দেশ্য করে বলি, রেজওয়ান শেখ, এরপর থেকে যদি আর একবার আপনি আমার অনুমতি ছাড়া শুয়েছেন তো ব্যাস। আর কিছু বলবো তার আগেই রেজওয়ান বলেন, হয়েছে হয়েছে, শুভ না তোমায়, রাগের মাথায় শুয়ে ফেলছি। তোমার চেয়ে শত গুণ সুন্দরী রমণী আমার ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমার ঠেকা পড়ছে নাকি তোমায় শুয়ে নিজের ইমেজ নষ্ট করব? আমি দাঁতে দাঁত চেপে বিষ হজম করার মতো একটা শ্বাস নেই, তারপর কিছু বলি, আমার মতো মেয়ে, 7 কপালের ভাগ্য আপনার, আমার দেখা পেয়েছেন এই জীবনে। মুখ সামলিয়ে নিন, নয়তো খুব খারাপ হবে। আমার আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলার কোনো রাইট নেই আপনার।
উনি এটা শুনে আর কিছু বলতে যাবেন তখনই দৌড়ে রুমে প্রবেশ করে নূর। এসে আমার পায়ের কাছে হাত নাড়াতে থাকে। হঠাৎ ওকে কোলে নিয়ে নিতে বলছে। আমি সব কষ্ট বলে মুচকি হেসে হাঁটু গেড়ে নিচে বসে পড়ি। ওকে নিজের কোলে নিয়ে ওর গলায় পেটে নিজের হাত বুলিয়ে দিই। এতেও হেসে ওঠে। আমি ওকে আদর করতে করতে বেলকনিতে চলে আসি ওকে নিয়ে, কারণ ওখানে থাকতে ইচ্ছে করছে না ওই গরুর সামনে। গরু কোথাকার। এদিকে রেজওয়ান তো কিছু সময়ের জন্য নূর আর নুজার উপর ফিদা হয়ে বসেছিল, কিন্তু যখন নুজা চলে যায় নিজে বেডে এসে শুয়ে পড়ে। এসেছিল একটা সিক্রেট মিশনে দেশে, কিন্তু দেশে এসে মেয়ের পাল্লায় পড়ে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। আমি বেলকনিতে বসে আছি, পাশে নূর। হালকা বাতাস বইছে। এখন রাত হয়তো 11টা বাজে। এই বেলকনিটাও আমার অনেকটা বেলকনির মতোই, তবে এখানে বুক সেলফেরটা একটু বেশিই বড়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই, বুক সেলফটার দিকে এগিয়ে যাই। সোফার রুমেও একটা বুক সেলফ আছে। সেখানেও দেখেছি শুধু ইংলিশ, পার্সি আর গ্রিক বই রাখা। এখানেও তাই। তাই একটু কৌতূহল হয় আমার প্রতি। তাকে নিচে ছোট করে কিছু লেখা। এই সবগুলোই ভয়াবহ নোবেল। এগুলো পড়ে এই লোক, চেহ কি অসভ্য। আমি যত খুঁজি ততই ভয়ানক নিষিদ্ধ উপন্যাস চোখে পড়ছে। এগুলো সম্পর্কে গুগলে জানার পর আমার বুক ধুকপুক করে। মনে হয় হার্ট অ্যাটাক করতে বসেছি। আমি আরেকটা বই নিতে যাব, তখনই রেজওয়ান বেলকনিতে এসে দাঁড়ান। আমি বুঝতে পারি ওনার উপস্থিতি, তাই গাড় গড়িয়ে তাকাই। উনি বাঁকা চোখে বুকে হাত গুজে আমার দিকে তাকিয়ে আছেন। আমি এক নজর পরখ করি ওনাকে। সত্যি রেজওয়ান শেখ সুদর্শন একজন পুরুষ। ফর্সা রং, ক্লিন শেপ। রেজওয়ানের চোখ দুটো না, ওগুলো কেবল চোখ নয়, এগুলো সেই রকম এক হৃদ যার পানি গোপনে হাহাকার করে। ওনার নীলাভ ছায়ায় ভরা দৃষ্টিতে একটা নির্লিপ্ত আছে, আবার ঠিক সে নির্লিপ্তের আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত এক কোমলতা, যেটা উনি কাউকে দেখান না। ওনার ঠোঁট হালকা বেঁকে থাকে, কখনো ব্যঙ্গ, কখনো অবহেলা, আবার কখনো অপূর্ব এক লজ্জার হাসি নিয়ে। কপালের উপর এলোমেলো পড়ে থাকা চুলগুলোতে আরও সুন্দর লাগছে ওনাকে। হাসলে গালে অল্প টোল পড়ে। সত্যি বলতে রেজওয়ান আমার কাছে কখনো আগুন, কখনো বরফ। এমন একজন যার ঠান্ডা চাহনিও গলা শুকিয়ে দিতে পারে, আবার এক ঝলক হাসি মানেই শিরা উপশিরায় ঢেউ দিতে পারে ঢল বৃষ্টির। আমায় নিজের দিকে তাকাতে দেখে ডেভিল স্মাইল দিয়ে বলেন, এগুলো তুমি পড়ো না কি শ্যাডোজো? শ্যাডোজো? এটা শুনে আমি তড়িৎ গতিতে বলি, এসব ফালতু নামে আমায় একদম ডাকবেন না। আর আমার রুচি আপনার মতো এত নিকৃষ্ট নয় যে আমি এসব ফালতু বই পড়ব। রেজন এটা শুনে আমার দিকে দু কদম এগিয়ে এসে বলেন, আমি তোমায় শ্যাডোজোই ডাকবো। কি করবে তুমি? আর এসব উপন্যাসের মজা তুমি বুঝবে না। আমি বুঝবো না? গরু কোথাকার। আমি দাঁত চেপে বলি, শ্যাডোজো ক্যাডোজো মানুষ তার বউ বা প্রেমিকাকে ডাকে। আমি তো আপনার বউ না, প্রেমিকাও না, যেসব ফালতু নামে আপনি আমায় ডাকবেন। এটা শুনে রেজওয়ান শয়তানি হাসি দিয়ে বলেন, আমি রেজওয়ান শেখ, একটু ডিফারেন্ট। সবাই নিজের প্রিয়জনকে এটা ডাকে, আমি না হয় শত্রুকেই ডাকলাম। আমি ওনার শত্রু? হ্যাঁ এটাই তো। উনি তো এটাই বললেন, কিন্তু তারপরও আমি ব্রোকুসকে জিজ্ঞেস করি, আমি আপনার শত্রু? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বুক সেলফের দিকে এগিয়ে আসতে আসতে বলেন, অবভিয়াসলি তুমি আমার শত্রু। শুধু শত্রু নয়, গোর শত্রু, বুঝলে? আমি দীর্ঘশ্বাস ফেলি। উনি আমায় শত্রু মনে করেন? কেন মনে করেন? কি ক্ষতি করেছি আমি ওনার? এটা ভেবে চারদিকে তাকাই। তখনই বুক সেলফের এক কর্নারে চোখ যায়, যেখানে নীল রঙের লাইট বসানো। মাই ফল্ট মুভির ছোট একটা ফ্রেম রাখা, যার উপর বড় করে লেখা আছে রেজওয়ান FBT মুভি। চিচি। আমি চোখ ঘুরিয়ে নেই। আমার নাক ছিটকাতে দেখে উনি মনে হয় বুঝে যান, তাই আমায় বলেন, এই যে এত নাক ছিটকিও না, ওটা আমার ফেভারিট। আর আমি নিজের ফেভারিট কিছু নিয়ে ট্রল একদমই কিন্তু লাইক করি না। আমি ওনার দিকে তাকিয়ে বলি, হ্যাঁ ফেভারিট তো হবেই। ওই মুভির নায়কের মতোই তো আপনি, যেমন দেখতে তেমন চরিত্র। রেজন কিছুটা ওই নায়কের মতোই। রেজন এটা শুনে অবাক হয়ে বলে, ওয়েট ওয়েট, তুমি কীভাবে ওর চরিত্র সম্পর্কে জানলে? তার মানে তুমিও দেখেছো তা? এ বলে উনি ঠোঁট কেটে হেসে দেন। আমি বেশ লজ্জায় পড়ে যাই। আসলে আমি এটা দেখিনি, রোজার মাইশার কাছ থেকে শুনেছি। আমি জোর গলায় বলি, আমি দেখিনি, আমি রিলসে দেখেছি একটা পার্ট। রেজন এটা শুনে আমায় বলেন, ওরে ব্রিটিশের বাচ্চারে, যেমন দেখতে ব্রিটিশদের মতো তেমনি বুদ্ধিও তাদের মতো। এটা শুনে আমার গা পিত্তি জ্বলে যায়। আমি ঠাস করে উঠে বলি, আমি ব্রিটিশদের মতো দেখতে, কিন্তু আমি একজন খাঁটি বাঙালি। আর আমায় অপমান করার আগে নিজেকে একবার আয়নায় দেখুন। আপনি কোন দিক দিয়ে বাঙালি ভুলে যাবেন না। আপনার বাবা একজন মার্কিন, আর আপনিও দেখতে মার্কিনদের মতো, আর চরিত্র। এটা শুনে রেজন একটু ভাব নিয়ে বলেন, তার মানে তুমি আমায় ইনডাইরেক্টলি হ্যান্ডসাম বলছো?
আরে হ্যাঁ, এটাই তো বলছি। কথা বলতে বলতে সত্যিটা বলে দিছি, কিন্তু না, সত্যি বলা যাবে না, কথা ঘুরাতে হবে। তাই বলি ইন্টারেক্টিভ বলার কি আছে, আপনি তো এমনিই হ্যান্ডসাম। আমার এটুকু কথা শুনে রেজন চারদিকে তাকান, মানে নিজেকে এখন নায়ক নায়ক মনে করছেন। ভাব নিয়ে বলেন, আমি জানতাম তুমি এটাই বলবে। আমি তাচ্ছিল্য হেসে বলি, আপনি হ্যান্ডসাম সবার চোখে হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমার চোখে না। আমি আপনার মধ্যে ভালো লাগার কিছুই দেখতে পাই না। এটা শুনে রেজওয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, সব ভাব বেরিয়ে গেছে, গরু কোথাকার। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তরঙ্গিনী। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।